गुड मर्निंग फ्रेंड्स, रिंकुस ब्लगे तुम्हारे सबाइके जानाई अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। आशा करछि बंधुरा तोमरा जे जेखानेई आछो ना केन सुस्थ आछो, भालो आछो। तो देखो और आमी जे खूब एकटा भालो नेई, केनना गतकाल बिकेल थेके ना प्रचंड शरीरटा खाराप छिलो। माने हठात् करे बुझिनी घाट दिए पीठ दिए हठाৎই व्यथाटा शुरू हयेछे और माने बुझतेई पारलाम जे ग्यासेर थेके व्यथाटा होच्छे। तारपरे घरे तो ओषुध थाकेई आमार, গ্যাসের একটু আধটু অসুবিধা দেখলে সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নিই। তা দেখলাম এটা প্রচণ্ড অন্যান্য দিনের তুলনায় আজকে গ্যাসের ব্যথাটা না একটু অন্যরকম। তার জন্য সেই তোমাদের দাদাভাই তাড়াতাড়ি ফার্মেসি থেকে গিয়ে সব থেকে যেটা ভালো ওষুধ সেটাই নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে বললো খাও। তা এরকম ছিল না, আমার হঠাৎ করে গ্যাসে না প্রচণ্ড গ্যাসের এরকম হচ্ছে। আর তার মধ্যে দেখো আজকে সকালবেলায় উঠেছি, এমনিতে আজকে লোকনাথ পুজো, মানে লোকনাথের তিরোধান জানোই তোমরা। ভেবেছিলাম যে অনেক কিছু ঠাকুরকে করে দেবো, একটু ভোগ টোক পায়েস লুচি এসবই ভেবেছিলাম যে করে দেবো আর কি। কিন্তু সকাল থেকে উঠে প্রচণ্ড শরীরটা খারাপ, মানে গতকাল থেকেই খারাপ ছিল, একটু তুলনায় কমেছে ওষুধটা খাওয়ার পরই, কিন্তু খুব যে ভালো আছি তা কিন্তু না। এখনও কিন্তু ঘাট দিয়ে পিঠ দিয়ে ব্যথাটা কিন্তু আছেই, আর মাথাতেও প্রচণ্ড ব্যথা করছে। তো রাত্রেবেলায় ঘুমিয়েছি, কিন্তু ঘুমটাও যে খুব ডিপ হয়েছে তাও কিন্তু না। তো রাত্রেবেলা তো আর কিছু খাইনি, শুধু একটুখানি জল বিস্কুট খেয়ে শুয়ে পড়েছি। আর সকালবেলায় উঠলাম, মানে ভাবলাম যে একটু দেরি করে উঠবো, কিন্তু না, বাড়িতে পুজো থাকলে দেখবে একটুখানি যদি সকাল সকাল না ওঠা যায় কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া যায় না। তো ঠাকুরের এদিকে অনেকগুলো বাসন ছিল, তো সেগুলো মাজবো, ঠাকুর ঘরটাও তো মুছে নিলাম। দেখলেই সকালবেলায় উঠে মুখ হাত ধুয়ে আগে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, তারপরে ঠাকুর ঘরে কাজ শুরু করলাম। আর সকালবেলা মেয়ে গেল পড়তে, তোমাদের দাদাভাই উঠে ওই ঘরে কি করছি জানি না। আর এদিকে তো বাজারও যেতে হবে, মানে তোমাদের দাদাভাইকেই পাঠাবো বাজারে ঠাকুরের কিছু ফল মূল মিষ্টি এসব আনার জন্য। তা ও বাজারে যাবে। আর দেখো এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, ভালো করে তেঁতুল দিয়ে বালি মাটি আর একটুখানি সার্ফ এগুলো মিশিয়ে বেশ চকচকে করে বাসনগুলো মাজলাম। আর কি বলতো, শরীর ভালো থাকলে না কাজে আমার খুব একটা অসুবিধা হয় না, মানে ফুল এনার্জি থাকে কাজে। কিন্তু শরীর যেদিনকে ভালো না থাকে না, ওই গড়িয়ে কাজগুলো করি। কি করব বলো, শরীর আর মন যদি ভালো না থাকে কাজে এনার্জি আসেই না একেবারে। তো এই হয়েছে ব্যাপার, কাজ তো করতেই হবে, বাড়িতে পুজো, তো নিজেই পুজোটা করব অবশ্য স্নান করে। তো এদিকে দেখো বাসি বিছানাটাও গুছানো হয়নি, ঠাকুর ঘরে কাজটা আগে সেরে তারপরে আসলাম বেডরুমে, এসে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম। আর এই গরমে তো মানে দুভাবে বিছানা হচ্ছে, নিচে বিছানা করছি, তোমাদের দাদাভাই শুচ্ছে ঘরের মেঝেতে, আর ওপরে যে খাটটা দেখতে পাচ্ছ খাটে মেয়ে আর আমি শুচ্ছি, কেননা একটা ঘরে একটা এসি চালিয়েই তিনজনে মিলে শুচ্ছি। দুটো ঘরে এখন আর বিছানা করছি না, মানে ওই ঘরে তো বিছানা করাই থাকে দুটো খাট, যেহেতু এই ঘরে একটা খাট ওই ঘরে একটা খাট, কিন্তু মেয়ে তো আলাদা শোয় জানোই তোমরা। তো যার জন্য এখন গরমের জন্য এই ঘরেই তিনজনে ঠাসাঠাসি করেই শুচ্ছি। আর বিছানা গোছানোর পরে ড্রেসিং টেবিলের ওপরে একটু ধুলো হয়ে যায়, কারণ বিছানাটা ঝাড়লাম তো সেই ধুলোটাই ড্রেসিং টেবিলে পড়ে, আয়নায় পড়ে। তা প্রত্যেক দিন একটা শুকনো কাপড় দিয়ে এগুলো একটু মুছে নিই, তাহলে কি একটু পরিষ্কার থাকে, চকচকেও থাকে। তো আয়না টায়নাগুলো সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে ঘর ঝাড় দেবো। আর গাছে আজকে খুব একটা ফুল ফোটেনি, আজকে দেখছি সাদা ফুল গাছে অল্প ফুলই ফুটেছে। তা তুলেছি, যে কটা গাছে ফুল ছিল সে কটা তুললাম। আর তোমাদের দাদাভাইকে বললাম বাজার থেকে আমার জন্য একটা রজনীগন্ধার মালা তো আনবেই, যেহেতু লোকনাথ বাবার পুজো, আজকে একটা রজনীগন্ধার মালা ঠাকুরকে পরাবো, মানে ঠাকুরের গলায় দেবো। আর এমনি গাঁদা ফুল পেলে দুব্বো, তারপরে বেলপাতা তুলসী পাতার সঙ্গে একটা ফুলের ভাগাও নিয়ে এসো। তো আয়নাটা প্রচণ্ড মানে ধুলো হয়ে যায়, 3-4 দিন বা 2-1 দিন পর যখনই সময় পাই আয়নাটা মুছি। প্রত্যেক দিন যে আয়নাটা মোছা হয় তা না, যখনই হাতে সময় পাই ওই মনে থাকলে পরে সঙ্গে সঙ্গে মুছে নিই। আর এদিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা বিছানা ঝাড়ার পরে এমনিতেও ঘর ঝাড় দিই, তাছাড়া বাসি ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি। আগে ঠাকুর ঘরে কাজটা করে আসলাম, তারপরে ভাবছি সব ঘরগুলো একে একে ঝাড় দিয়ে নেব। আর এই ঘর ঝাড় দিতে একবার শুরু করলে না মানে অনেকটা সময় লাগে আমার ঘর ঝাড় দিতে, জানো তো। ভালো করে তলা এই যে আলনার তলায় বলো, দরজার পাশে বলো, অনেকগুলো ঘর থাকলে যা হয় আর কি। এই ঘর ঝাড় দিতে গিয়ে আমি তো ঘেমে একেবারে স্নান করে উঠি। তো যাই হোক, মাসি আসবে একটু বেলার দিকে, এসে ঘরটা মুছবে, কালকে বলেছিল একটু দেরি হবে ওনার আসতে। তো যদিও বা ঘরটা আমি প্রত্যেকদিন ঝাড় দিই, মাসির অপেক্ষায় রাখি না, কেননা উনি আসে 10টা সাড়ে 10টা, ততক্ষণ অবধি কি আর বাসি ঘর ফেলে রাখা যায়। আর ওনার যা ঝাড় দেওয়া অত ভালো উনি ঝাড় দেয় না, যার জন্য আমার কাজ আমি মানে ঘরটা আমি ঝাড় দিয়ে দিই।
এদিকে স্নান করে চলে এসে ঠাকুর ঘরে পুজো মোটামুটি গোছানো হয়ে গেছে, দেখো পুজোও শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই সব রকমের ফল নিয়ে এসছে, আম, জাম, লিচু, তালের শাঁস, যতগুলো ফল, নতুন ফল আর কি, কাঁঠালটা বাদে, কাঁঠালটাই শুধু পাইনি, মানে আমিও বলিনি, ও ভুলেও গেছে। আর এদিকে দেখো লিচু, শসা, আমিত্তি, মিশ্রি, যা যা লোকনাথ ঠাকুর ভালোবাসে আর কি, লোকনাথ বাবা, দই, মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি। সকাল বন্ধুরা, না এখন শুভ সকাল বলবো না, কেননা এখন বাজে হচ্ছে 11:30। তো যাই হোক, 12টা হলে হয়তো বলতাম গুড আফটারনুন, তো যাই হোক গুড মর্নিংই বলছি। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, কেননা গতকাল বিকেলে হচ্ছে গ্যাসের প্রচণ্ড ব্যথা উঠেছিল, মানে একদম ঘাড় দিয়ে পিঠ দিয়ে হঠাৎই এরকম অবস্থা। তারপরে আর সারা রাত কিচ্ছু খাইনি, ওষুধ খেয়েছি, জল খেয়েছি, আর এপাশ ওপাশ করে শুধু সারাটা রাত্রি ওইভাবে গেছে আমার। আর সকালবেলায় উঠে যে এখনও পুরোপুরি ভালো সেটাও না, মানে বেশি করে তেল দিয়ে জল দিয়ে স্নান করলাম, ওষুধ খেলাম, এখনই ওষুধ খেলাম। আর কি বলবো, তোমাদের দাদাভাইয়ের কাছে শুধু বকা খাই আমি। যেহেতু বাড়িতে আজকে লোকনাথ পুজো, ভেবেছিলাম অনেক কিছুই করবো, তা সেরকম কিছুই করিনি, ওই নিজেই একটুখানি ফল মিষ্টিতে ঠাকুরকে দিলাম। আর সেই জন্য আর কি বেলা 11টা পর্যন্ত না খেয়েই আছি। তো এমনিতেই গ্যাস, তার মধ্যে খালি পেটে থাকাটা খুব একটা ভালো না জানি, কিন্তু কি বলতো, কিছু কিছু সময় জানি অনিয়ম হয়ে যায়। আর বাড়ির বিশেষ করে মেয়েদেরই এটা হয়, জানো তো, ছেলেদের কাছে আমরা শুধু বকা খাই, মানে বাড়ির ওদের কাছে। তো যাই হোক, মানে মনের জোরে সকাল থেকে উঠে কাজকর্ম করছি, ইচ্ছে করছে না, মাথাটা যেন এখনও এই পাশে আর এই পাশটা ভার ভার হয়ে আছে, প্রচণ্ড ভার। আর পিঠের ব্যথাটা খানিকটা কমেছে, কিন্তু এখনও পুরোপুরি কমেনি, এই সাইডেও একটুখানি ব্যথা আছে, এই সাইডেও ব্যথা। তো কালকে অবস্থা তো ভীষণই সাংঘাতিক ছিল, ভীষণ, মানে হঠাৎ করে বিকেল 5টা বাজে তখন থেকে এরকম অবস্থা। তো আধ ঘন্টা 1 ঘন্টা তো পুরোপুরি খারাপ ছিলাম, তারপরে আস্তে আস্তে একটু কমেছে, কিন্তু রাত্রিবেলা শুয়েও শান্তি পাইনি, মানে ঘুম তো হয়ইনি, সারা রাত ব্যথায় ছটফট করেছি, এপাশ ওপাশ করেছি। আর সারাটা রাত্রি ভয়ে ভয়ে কাটিয়েছি, কি জানি বাবা আবার বেশি হয় নাকি, আবার বেশি হয় জানি না, আবার হসপিটালে ভর্তি হতে হয় কি না, এই সারা রাত ধরে শুধু টেনশন করে গেছি। আর টেনশানে কিচ্ছু খাইনি, মানে হঠাৎ করে গ্যাসের প্রবলেম, জানো তো, মানে একটু আধটু হয়, ঠিক আছে, আমার গ্যাসের একটু আধটু প্রবলেম হয়, মানে হয়তো একটুখানি এই সাইড একটুখানি বুকে হালকা ব্যথা হলো, একটুখানি বসলাম বা শুলাম বা একটু জল টল বেশি করে খেলাম, কমে যায়, না হলে একটুখানি পিঠে ব্যথা হয়, এরকম হয়। কিন্তু কালকে একদম মানে হঠাৎই একদম মানে কয়েক মিনিটের মধ্যে ব্যথাটা এত বেড়ে গেছিলো। তো যাই হোক, শরীর খারাপের কথা বলতেও তোমাদের কাছে ভালো লাগে না, শরীর সুস্থ থাকে এটাই ভালো। তো তার মধ্যে বাড়িতে আবার একটু লোকনাথ পুজো আছে, তো কিছু একটু না দিলে হয় বলে ঠাকুরকে ভেবেছিলাম যে একটুখানি ভোগ দেব, লুচি সুজি বা লুচি পায়েস একটুখানি ভোগ করে দেব ঠাকুরকে, কিন্তু শরীরের কন্ডিশনের জন্য আর কিচ্ছু করতে পারলাম না। তা তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, ঠাকুরের কাছে মনে মনে বলে রাখো, সামনের বছর ঠিকঠাক থাকলে সামনের বছর আবার সব কিছু দেব। তো এই আর কি, বিশেষ বিশেষ দিনগুলোতে ঠাকুরের যদি কোনো ঠাকুরের যদি পুজো পড়ে, সেই দিনগুলোতে যদি শরীর খারাপ হয়ে যায় না, মানে মনের মধ্যে যেন কেমন লাগে যে আমার শরীর খারাপের জন্য ঠাকুর
তাকে আজকে ঠিকঠাক পুজো দিতে পারলাম না, বা ঠিকঠাক এটা করার ইচ্ছা ছিল পারলাম না, এরকম আর কি। তো কি করা যাবে, ঠাকুর তো সবই দেখলো ওপর থেকে, জানেই সব কিছু। মানে এটা তো আর মানুষের হাত নেই যে না আমার শরীর খারাপ কেন হলো, কেন হবে না শরীর খারাপ। তো এই হয়েছে ব্যাপার। তো আজকে অনেক জায়গা নেমন্তন্ন আছে, লোকনাথ পুজো অনেক জায়গায় নেমন্তন্ন আছে। বোনের বাড়িতে তো নেমন্তন্ন করে রেখেছি 3-4 দিন আগে, বোনের বাড়িতেও আজকে লোকনাথ পুজো। তো আমার এক জায়ের বাড়িতেও আজকে পুজো, দুটো জায়গার থেকে নেমন্তন্ন আছে। আর তাছাড়া তো আছেই অন্যান্য জায়গায়, অনেক জায়গায় আজকে লোকনাথ পুজো নেমন্তন্ন। কিন্তু শরীরের জন্য আমি জানি না মানে যাওয়া হবে কিনা বলতে পারছি না। তবে বোনের বাড়িতে একটু যেতেই হবে, যতই শরীর খারাপ হোক না কেন। টোটো করেই যাবো, টোটো করেই চলে আসবো, ঘন্টা 2-1-এর জন্য। আর বেশিক্ষণের সময়ের জন্য যাব না, কেননা শরীরটা দিচ্ছে না, মনে হচ্ছে কি শুয়ে থাকি এরকম। অনেক কষ্ট করে ঠাকুরকে একটু পুজো দিলাম ফল মিষ্টি দিয়ে, কিন্তু এখন মনে হচ্ছে কি একটু শুয়ে থাকি। আর এদিকে ভাত বসিয়েছি, তোমাদের দাদাভাইকে বললাম এই বেলাটা একটুখানি চালিয়ে নি, আমি বাড়িতে ভাত করছি আর তুমি হোটেল থেকে একটুখানি তরকারি বা ডাল সবজি যা পাও নিয়ে আসবা। আমি আর তরকারি আর কিছু করবো না। করতে পারতাম, হয়তো একটা তরকারি করতে পারতাম, কিন্তু বোনের বাড়িতে যেতে হবে। ও বলেছিল দিদি একটু হাতে হাতে এসে করে দিস। তো আমি বলেছিলাম হ্যাঁ করে দেবো, আমার বাড়িতে পুজো হয়ে গেলে তোর বাড়িতে গিয়ে যা হয় একটু কিছু করে দিয়ে আসবো। কিন্তু ও জানে না, আমিও জানি না, হঠাৎই শরীর খারাপটা হলো। তাও ওকে ফোন করে বললাম, তা বলছে ঠিক আছে তুই ধীরে সুস্থে আয়, চাপ নেই কোনো, আর এসে কাজ করতে হবে সেরকম কোনো ব্যাপার না, তুই তোর সময় মতো এসে একটুখানি ঘুরে যাস। তো জানি না কতটা কি করতে পারবো, তবু যাই। সামনেই, বেশি দূরে না বোনের বাড়ি, সামনেই। এই টোটোতে যেতে হয়তো 4-5 মিনিট লাগবে। তো মেয়ে আর যাবে না, মেয়ে বাড়িতে আছে, ওর আবার 3টে থেকে পড়া আছে। তো তোমাদের দাদাভাইকে 2টো টিফিন বাটি দিয়ে দিলাম, বললাম ডাল সবজি যা পারো, যে কোনো সবজি হলেই হবে, নিয়ে আসবে। আর আমি শুধু ভাতটা, এই যে ভাতটা হচ্ছে, ভাতটা নামিয়েই একটা শাড়ি পরবো, শাড়ি পরেই চলে যাব। লেট হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেল। কি করবো বলো, মানে এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে নিজের বাড়িতেও পুজো। নিজের বাড়িতে পুজো জানি ব্রাহ্মণ দিয়ে করাচ্ছি না, নিজেই করেছি, কিন্তু যাই হোক একটু তো কিছু আয়োজন করতেই হয় না, একা হাতে সব কিছু বোঝোই। তো ওই জন্যই লেট হলো। কাজের দিদি কাজ করে গেল। তো চলো এখনই বেরোবো, আর লেট করবো না বেশি। ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে চলে যাব। তারপরে আবার 3টের মধ্যে চলে আসতে হবে, মেয়ের পড়া আছে। তো 3টের মধ্যে চলে আসতে হবে, তোমাদের দাদাভাইও এসে খাবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কি বলো, এই শরীর খারাপের কথা তোমাদেরকে বললাম, আর মানে বলতে চাই না, জানো তো, সবসময় যতটা পারি না নিজের মধ্যেই রাখার চেষ্টা করি। এই শরীর খারাপ বলতেও ভালো লাগে না, মানে নিজেরও ভালো লাগে না, তোমাদের কাছে বলতেও ভালো লাগে না। তো যাই হোক, মনের জোরে চলি। শরীর খারাপ হলেও আমি কিন্তু সবসময় বলি না তোমাদের, মানে কেউ বুঝতেই পারে না, মানে তোমাদের দাদা ভাই মেয়ে ওরা তো বাড়িতে থাকে, ওরাও টের পায় না যে আমার শরীর খারাপ এতটা বেশি, আমি কাজকর্ম করতে পারছি না, ওদেরকে আমি বুঝতেই দিই না। যতটা সম্ভব, যতটা করতে পারি মনের জোরে করে যাই। মানে শরীর খারাপ হয়েছে দেখি বিছানা নিয়ে নেবো, বিছানায় শুয়ে থাকবো না, বাবা উঠতে পারছি না, করতে পারছি না, এটা করি না। হয়তো করি, হয়তো 5-7-10 মিনিট বা আধ ঘন্টা, তারপরে আবার উঠে করার চেষ্টা করি। বাড়ির মেয়েদের তো এটাই, তাই না? তো চলো বন্ধুরা, বেশি বকবক করছি না, ঘড়িতে বাজে একদম 11:15। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে রেডি হয়ে নিয়েছে, এই শাড়িটা পরলাম, যেহেতু বাড়িতে পুজো, তো পুজো বাড়িতে শাড়িটা পরে যাওয়াই বেশি ভালো, তাই না? তো শাড়ি তো পরা হয় না সেভাবে, তো এই সুতির ছাপা লাল কালারের শাড়িটা পরলাম। তো চলো, 12:10 হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, বেরিয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি বোনের বাড়ি যাওয়ার জন্য। উপোস করেই আছি সকাল থেকে, এমনিতেই গ্যাস। তো ভাবলাম কিছু খাবো, কিন্তু না, ভাবলাম ওদের বাড়িতে এসে যদি একটুখানি ওর হাতে হাতে একটু গুছিয়ে না দিতে পারি তাহলে কেমন লাগে, তাই না? আর আমার বোন আমাকে 2 দিন আগে বলেছে যে যাবি আমাদের বাড়িতে, লোকনাথ পুজো আছে, মানে অনেকবার করে বলেছে। আর ও জানে না যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম গতকাল।
তো যাই হোক, সেরকমভাবে কিছু ওকে বলিনি, আর আমি খেয়েও আসিনি, উপোস করেই এসেছি। জানি খেলে তো আর এসব পুজোর কাজে হাত লাগাতে পারবো না, তাই যাই যতটুকু পারি করি। তারপরে পুজো হয়ে গেলে তারপরে তো প্রসাদ টোসাদ এটা ওটা খেয়ে নিতেই পারবো। তা তোমাদের দাদাভাই বলছিল খেয়ে নাও, একটুখানি কিছু খেয়ে নাও, প্রসাদ খেয়ে যাও। তা আমি বললাম থাক, আমি এসেই খাবো। তো মনে জোর রেখে পুজোর কাজগুলো করছি, জানি লোকনাথ বাবার সহায় আছে, আমার কিছুই হবে না। তো দেখো ওদিকে বোন আর বোনের বর বসেছে ভোগ রান্না করতে, আর ও সব গুছিয়ে রেখেছিল। তাও আমাকে বললো দেখ দিদি, গিয়ে সব ঠিকঠাক আছে কিনা, ঠাকুরের ফুল টুল দিয়ে ঠাকুরের আসনটা একটু সুন্দর করে সাজিয়ে দে। তো আমি সেটাই করছিলাম। আর দেখো আমার বোন স্নান করে একদম রেডি ফেডি হয়ে বসে পড়েছে দুজনে ভোগ রান্না করতে। বোনের বর একদিকে এইসব ভাজাভুজি করছে, আর ও করছে অন্নভোগ, মানে পোলাও রান্না করবে, ঠাকুরকে দেবে পায়েস, লুচি, 5 রকম ভাজা, সমস্ত কিছু। তো এদিকে লুচি পায়েসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমাকে বললো দিদি সুন্দর করে সাজিয়ে দে, যে আমিত্তি, দই আর নৈবেদ্যটাও রেডি করছিলাম। চালটা ভিজিয়ে রেখেছিল ও, তা আমি সুন্দর করে আগে ভোগটা, মানে নৈবেদ্যর ভোগটা রেডি করছি। আর ঠাকুরমশাই ফোন করছে বারবার ওদেরকে, যে হয়েছে কিনা, রেডি হয়েছে কিনা। তা একবার শুনলাম যে হ্যাঁ, ফোনে কথা বললো যে একটুখানি বাদে আসতে, কেননা ভোগটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ওই জন্যই বললো, এমনিতে সব গোছানোই আছে, 10 মিনিট পরে আসুন। দেখো এই হচ্ছে আমার বোনের বাড়ির আম গাছ। ধূপ করে একটা আম পড়লো, এই যে একটা আম ও আমাকে দিল, গাছ মানে ওদের গাছের আম, আর একটা আম এইমাত্র এই গাছ থেকে পড়লো। মানে এত আম হয়েছে, এত আম হয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ। দাঁড়াও, এই দুটো আম নিয়ে যাই, মেয়ের জন্য একটা, তোমাদের দাদা ভাইও খেতে পারবে। মানে আরেকটুর জন্য মাথায় পড়েনি আমার, উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছি ঝম করে। ওই দেখো কত আম, দেখতে পাচ্ছ। ওই দেখো গাছে ভরে গেছে আমে, ওই যে দেখতে পাচ্ছ, অনেক আম হয়েছে। মানে অনেক বলতে কি, গতবারের তুলনায় কম। গতবার তো সব গাছই অনেক আম ছিল। এই আম গাছটার জন্য ওদের বাড়িটাও খুব ঠান্ডা। শুয়েছিলাম এতক্ষণ, প্রসাদ টোসাদ খেয়ে দুই বোনে শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর এই দেখো গাছের দুটো আম নিয়ে যাব বাড়িতে। বোন বললো নিয়ে যা দিদি, মনা খাবে আর জাইবু খাবে। তো একটা আম ও আমাকে আগেই দিয়েছিল গাছের আম, আর একটা আম এইমাত্রই পড়লো, এই গাছের ওপর থেকে টপাস করে পড়লো। আমি এখানে হাঁটছিলাম, আরেকটু হলে মাথায় পড়তো আমার, ভাগ্যিস মাথাটা বেঁচে গেছে। তো চলো, আর এখনই বেরোবো। মেয়েকে ফোন করলাম, মেয়ে গেছে পড়তে, তোমাদের দাদাভাই গিয়ে পড়তে দিয়ে এসছে। আর প্রসাদ দিচ্ছে, প্রসাদটা নিয়ে বাড়ি যাব। ঠিক আছে, মেয়ে তো আসেনি, তোমাদের দাদাভাইও আসেনি, তা ওদের জন্য একটুখানি প্রসাদ দিচ্ছে বোন, প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর এই যে আম, ঠিক আছে, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো মেয়ে গেছিলো পড়তে, আর তোমাদের দাদাভাই মেয়েকে আনতে গেছিলো। পড়া ছুটি হয়েছে, তখনই বায়না করছে ফুচকা দেখে, ফুচকা খাবো। তো দেখো, যদিও আমি কিন্তু একটা ফুচকাও মুখে দিইনি, তোমাদের দাদাভাই খাচ্ছে আর মেয়ে খাচ্ছে।